অনেক হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি সেটা ঠিক আছে। বউ এটা তো আমার জন্য অনেক একটা বাট একটা মানুষকে অসম্মান করার মধ্যে না কোনো ক্রেডিট নাই আসলে। একটা টুইস্ট করে দিই তাহলে আমার আমাদের সোসাইটিতে কিন্তু এই ধরনের রাশভারী মানুষদেরকে ডিফেন্ড করার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে নালিশ দিই। কন্যা সন্তানের কারণে না আসলে সেটা গিয়ে আমার সবার সামনে বলে প্রমাণ করতে হবে যে আমরা দোষী নই। আমি একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি, আমার কোনো ইয়ে ছিল না, আমার কাছে মনেই হয়েছে হিজ দ্য ওয়ান। এটা আমাকে খুব মেন্টালি হ্যাম্পার করেছিল। দিদি কি ডুবে মারা গেছেন, দিদি কি গুলি খেয়ে মারা গেছেন, তো আমি পুলিশ দেখলেই আমি খুঁজে পুলিশ কাকু আমার দিদিকে খুঁজে দেবো। না হলে সম্ভবত বাবা মা দুজনের কাউকে হয়তো বাঁচানো যেত না। খোঁজার যে প্রক্রিয়া হ্যাঁ সেটাও কিন্তু একটা বিশাল গল্প। ওটা আরেকটা গল্প। ওটা আরেকটা শুনি না, গল্প। বলেন না, এটা তো আসা উচিত। আপনার পরিবারের এই গল্পটা বাংলাদেশের অনেকেই জানে না। পাপাদা, আমি একটা শোনা কথা থেকে শুরু করতে চাই। আমি কার কাছ থেকে শুনেছিলাম আমার ঠিক মনে পড়ে না, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি সম্পর্কে শুনেছিলাম। আপনার বাবা বাংলাদেশের, শুধু বাংলাদেশের নামে বলবো, ভারত উপমহাদেশের খুব বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ, বারিন মজুমদার, ওস্তাদ বারিন মজুমদার। সম্ভবত আপনার একটা বোন ছিল, মুক্তিযুদ্ধের সময় সে হারিয়ে যায়। এই গল্পটা আমি মানে গল্পের মতো করেই শুনেছি, কিন্তু আমার যখনই যার কাছ থেকে শুনেছি আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা আপনার মুখ থেকে আমি শুনতে চাই, এবং আসলে কি হয়েছিল কতটুকু আপনি জানেন। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এটার আমি মনে করি যে সব থেকে ভালো যদি কেউ বলতে পারেন এই বিষয়ে, সেটা হচ্ছে আমার বড়দা পার্থ মজুমদার, আমার বড় ভাই। কারণ তখন দাদা ছিলেন পুরো ঘটনাটার সময়। যেটা জানি সেটা হচ্ছে তখন শত শত হাজারে হাজার মানুষ পালাচ্ছে প্রাণ ভয়ে, এবং বুড়িগঙ্গার তীর ঘেঁষে যখন সবাই বুড়িগঙ্গার দিকে ছুটছে, বুড়িগঙ্গা ক্রস করবার জন্য, তখন পেছন থেকে পাকিস্তান আর্মি গুলি করা শুরু করে এবং শত শত হাজারে হাজারে মানুষ মারা পড়া শুরু করে। সেই সময় বাবার কোলে ছিল বড়দা, আর দিদির হাত ধরা ছিলেন বাবা, আর মা ছিলেন, সাথে মিউজিক কলেজের আরও দুজন ছাত্র ছিলেন। সেই অবস্থায় যখন মা আর দৌড়াতে পারছেন না, ওই মোমেন্টে বাবার একজন ছাত্র বলেছিলেন যে স্যার, মিতুকে আমরা নিচ্ছি, আপনারা পালান। দিদির নাম ছিল মিতু, মধুমিতা মজুমদার, মিতু বলে ডাকত। দিদির কিন্তু আরেকটা নাম ছিল বাবু বলে ডাকত। তো সেই সময়ে সবাই নৌকোয় ঝাঁপিয়ে পড়ছে ক্রস করবার জন্য। ধরুন যেই নৌকোর ক্যাপাসিটি 20 জন, প্রাণ বাঁচানোর জন্য সেই নৌকায় 100 জন 150 জন ঝাঁপিয়ে পড়ছে। তো তারপরে যেটা হয়, আমাদের পরিবার থেকে দিদি বিচ্ছিন্ন হয়ে যান। তারপর থেকে আমরা কোনো সলিড কোনো ইনফরমেশন পাইনি আজ পর্যন্ত যে দিদি কি ডুবে মারা গেছেন, দিদি কি গুলি খেয়ে মারা গেছেন, বা আদৌ কি মারা বা গেছেন? আদৌ, কারণ আমার মনে হয় না উনি বেঁচে আছেন, এটা আমার এখন মনে হয়। বয়স কত ছিল ওই সময়? 10 বছর। তার মানে তো ওনার খণ্ড খণ্ড মেমোরি ছিল। দিদি ছিলেন 10, দাদা ছিলেন 8। ও, উনি সবচেয়ে বড় ছিলেন? দিদি সবার বড় ছিলেন। আপনার মা কিংবা আপনার বাবাকে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে কেমন দেখেছেন যখন ফ্যামিলিতে ডিসকাস হতো? যেটা আমার শোনা কথা সেটা হচ্ছে যে বাবা মা দুজনেই পাগল প্রায় হয়ে গেছিলেন, এবং তার পরপরই যেহেতু আমার জন্ম, আমাকে ঘিরে তারা হয়তো একটা হয়তো শক্তি পেয়েছিলেন। না হলে সম্ভবত বাবা মা দুজনের কাউকেই হয়তো বাঁচানো যেত না, বিশেষত মাকে। কারণ মা একদমই অপ্রকৃত হয়ে গেছিলেন, উনি একদমই মানে একদমই পাগল প্রায় হয়ে গেছিলেন। উনি বেঁচে আছেন? না, মা চলে গেছেন 2011-তে। আপনার বাবাও তো? বাবা চলে গেছেন 2001-এ। মা নিশ্চয়ই, আমি একটা অনুষ্ঠান করি আপন ঠিকানা, আমি জানি ফ্যামিলি মেম্বাররা খুঁজে পাওয়ার ব্যাপারগুলো, সো ওই জায়গাটা থেকে বলি, মা নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। হ্যাঁ, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। তবে আমার কেন জানে মনে হয় যে মাও হয়তো একটা পর্যায়ে হয়তো বুঝতে পেরেছিলেন যে আর ফিরবে না।
দেশ পাওয়ার গল্প আমরা জানি মোটা দাগে, কিন্তু দেশ পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষের, কিছু কিছু পরিবারের যে সারা জীবনের ত্যাগ, এটাকে খুব কমই পোট্রে করা হয়েছে। তো আমার আজকে শখটা পূরণ হলো। আমার মনে হয় যে আজকে নেক্সাস টেলিভিশনের মাধ্যমে আপনার পরিবারের এই গল্পটা বাংলাদেশের অনেকেই জানে না। এবং তারপরেও কিন্তু মানে যুদ্ধ শেষ হওয়ার পরে যখন বাবা মা এখানে ছিলেন, তখনও কিন্তু তারা একটা দীর্ঘ সময় খোঁজার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু একটা বিশাল গল্প। ওটা আরেকটা গল্প। ওটা আরেকটা শুনি না, গল্প। বলেন না, এটা তো আসা উচিত। এই আমি শুনেছি বর্দার মুখে বা এমনিতে, আমি মার বই লিখে গেছেন মা, সেখানেও দেখেছি যে ও তো আসলে পুরো ঘটনাটা জানে না, ও তো তখন অনেক ছোট। ওর যখন বুদ্ধি হওয়া আমার তো শুরু জন্ম হয়েছে, 72, ওর জন্ম আমি 72, 72 তো ও যখন আস্তে আস্তে বোঝা শিখেছে, তখন ও খালি জানতো যে ওর একটা দিদি আছে, দিদি হারিয়ে গেছে, দিদিকে খুঁজতে হবে। তো ও হচ্ছে দেখা যেত যে কোনো পুলিশ দেখলে রাস্তায় বা যে কোনো কারোর সাথে গিয়ে ও গল্প করতে আর বলতো আমার দিদি হারিয়ে গেছে, খুঁজে এনে দেবে, এই ধরনের ব্যাপারগুলো ছিল। তো তখন লিফলেট বানানো হয়েছিল দিদিকে খোঁজার জন্য, ছোট ছোট। তো ওই লিফলেট আমার মনে আছে, আমি ওই পুলিশ দেখলে ওই হাতে একটা লিফলেট নিয়ে ছুটে যেতাম পুলিশের দিকে, কারণ ছোটবেলা থেকে আমার একটা ধারণা ছিল যে পুলিশকে দিলে পুলিশ খুঁজে দেবে। তো আমি পুলিশ দেখলেই আমি পুলিশ কাকু আমার দিদিকে খুঁজে দেবো। তো এরকম অনেক অনেক ঘটনা আছে। বারিন মজুমদার বাংলার সঙ্গীতের অসাধারণ একটা নাম, উচ্চাঙ্গ সঙ্গীতের, উচ্চাঙ্গ সঙ্গীতের। ওনাকে কতটুকু পেয়েছেন আপনি আপনার জীবন দশায়? আমি বাবাকে পেয়েছি অনেকখানি, কিন্তু যতটুকু পাওয়া উচিত ছিল ততটুকু পাইনি। তার কারণ, মূল কারণ হচ্ছে আমি বাবাকে প্রচণ্ড ভয় পেতাম। আমি ভীষণ ভয় পেতাম বাবাকে। তারপর বাবা তো 92 সালে, তখন আমার ডিগ্রি পরীক্ষা চলছে, সেই সময় বাবার ম্যাসিভ স্ট্রোক হয়। বাবা কোমায় চলে গেছিলেন। বাবা 4 মাসের মতো কোমাতে ছিলেন। তো তখন সবাই আশা ছেড়ে দিয়েছিল যে বাবা আর বাঁচবেন না, এবং ডাক্তার যারা অনেক বড় বড় ডাক্তার বাড়িতে এসেছিলেন বাবাকে দেখার জন্য, বলছেন যে আমাদের হাতে কিছু করার নাই, এখন উপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করেন, ওনার যদি দয়া হয় তাহলে উনি ফিরে আসবেন। তো অদ্ভুতভাবে বাবা ব্যাক করলেন 4 মাস পরে, এবং এই যে 3-4 মাস বাবার সমস্ত সেবা শুশ্রূষা আমরা করতাম, কারণ বেড রিডেন একটা মানুষ যার কোনো জ্ঞান নেই। তো ওই বাবা, ওই সময় থেকে বাবার সাথে এক ধরনের ভালোবাসার ওই ভয়টা চলে গেল। তারপর বাবা যখন ফিরে আসলেন, কোমা থেকে ব্যাক করলেন, তখন বাবা একদম শিশুর মতো হয়ে গেছিলেন। তো তখন হয় কি, তখন বাবার সাথে আমার বন্ধুত্ব হয়। তো মূলত বাবার সাথে আমার বন্ধুত্ব বাবার শেষ 10 বছর। তার আগ পর্যন্ত বাবা আমাদের কাছে, পার্টিকুলারলি আমার কাছে, ভীষণ একটা ভয়ের একটা জায়গা ছিল। মানে গান কি একেবারে ধরে বেঁধে শেখাতেন, এরকম কোনো ব্যাপার সেবার? না, ধরে বেঁধে শেখাতেন না, কিন্তু বাবা ক্রমাগত বলতেন যে প্র্যাকটিস করতে হবে। তোমরা হাতে করে উচ্চাঙ্গ সঙ্গীত? বাবার কাছে হাতে করি আমার ছোটবেলায়। ওকে, আমরা এই ফাঁকে একটু তানিয়ার কাছে যাই। নিশ্চয়ই ডিফারেন্ট গল্প হবে আপনার পরিবারের বেড়ে ওঠার ক্ষেত্রে, কেমন ছিল পরিবেশ বা কি অবস্থা, যদি একটু বলতেন আমাদেরকে। আমার আসলে বেড়ে ওঠা বলবো মঞ্চনাটক দেখে। আচ্ছা, মঞ্চনাটক দেখে, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্র আমার জীবনের একটা বড় পার্ট। ওখানে আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা, আমার কাছে এখন তো অ্যাটলিস্ট মনে হয় যে সেই সময়টাই আমি মনে হয় সবচেয়ে বেশি মিস করি। গুরুত্বপূর্ণ একটা সময় বিশ্ব সাহিত্য কেন্দ্র, এবং আমার মনে হয় যে আমার যতখানি আমি যাই আজকে যেখানেই আছি, সেখানে আসলে আব্দুল আবু সাঈদ স্যার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের খুব বড় একটা অবদান। আমার পড়াশোনা যতটুকুই খুব কিঞ্চিত, কিন্তু সেখান থেকেই আমার মনে হয় যে আমার সূচনা। এবং হচ্ছে এই তো নাটক, আসলে মঞ্চনাটককে নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল, অনেক ইচ্ছে ছিল, অনেক ভালোবাসা ছিল। আমি মঞ্চনাটকটাই করতে চেয়েছি। তারপরে আসলে যখন আমি নাটক করতে আসলাম, মঞ্চনাটকে আমি প্রথম থিয়েটার স্কুলে ছিলাম। থিয়েটার স্কুল থেকে 1 বছর পরে আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করি। তো তখন মনে হয়েছে যে আসলে আমি অভিনয়টাকে পেশা হিসেবে যদি নিতে পারি, মন্দ হয় না ব্যাপারটা। তারপরে টেলিভিশনে আসা, এবং টেলিভিশনে আসার পরে অনেকেই পরিচিত, ইন্সপায়ার করলেন যে উপস্থাপনাটাও মনে হয় করতে পারি। তখন আসলে হয় কি, তখন আসলে এত প্ল্যান থাকে না। আমরা প্রথম যখন কাজ করতে আসি, আমাদের বয়সের জন্য হোক বা অভিজ্ঞতার জন্য হোক, আমাদের মাথায় কিন্তু তখন ওরকম প্ল্যান থাকে না যে 5 বছর এটা করব, 10 বছর এটা করব, এভাবে আমাদের পাথটা কিরকম হবে, ক্যারিয়ার পাথটা, সেটা তো আমরা আসলে কেউ ডিসাইড করি না। কিন্তু তখন হয় কি, ওই কিভাবে নাটকের মধ্যে সম্পৃক্ত থেকে বা এখানেই সব কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি, সেইটা যখন আমরা ভাবি, তখন দেখা যায় যে আস্তে আস্তে আমার যদিও পড়াশোনা বিবিএ,
বিজনেসে, কিন্তু তারপরেও আমি ওই জায়গা থেকে একদম সরে পুরোটাই Media নাটকে এবং উপস্থাপনায় চলে এলাম। চলে আসলেন এবং আপনার লম্বা একটা ক্যারিয়ার ছিল, এখন একটু বিরতিতে আছেন, সেটাও বোধহয় কন্যা সন্তানের কারণে। কন্যা সন্তানের কারণে না আসলে। তাহলে আমার কাছে একসময় মনে হলো, বা এখনো মনে হয়, আজকে আমি এখানে বসার পর প্রথম যেই জিনিসটা ফিল করার চেষ্টা করছিলাম যে আমি কি আসলে এই সেট, এই স্টুডিও মিস করি কিনা, বা মিস করলেও কতখানি আসলে মিস করি। কারণ এমন একটা সময় ছিল আমার, যখন আমি উপস্থাপনা করতাম, সকালবেলা মেকআপ নিয়ে বেরোতাম, মনে করেন একটার পর একটা চ্যানেলে, এখানে একটা প্রোগ্রাম 1 ঘন্টা শুটিং, ওখানে একটা লাইভ, ওখানে একটা ওই প্রোগ্রাম, এরকম করে বেড়াতাম। হ্যাঁ, তো দেখা যেত যে একটা দিনে আমি 3-4টা চ্যানেলে ঘুরে বেড়াতাম। তো এখন আমি এখানে বসার পরে ভাবছিলাম যে আসলে কি আমি মিস করি কিনা, দেখলাম যে হ্যাঁ করি। কিছু কিছু স্পেশাল প্রোগ্রাম, স্পেশাল গেস্ট আমি হয়তোবা করতে পারি না, সেগুলো মিস করি, কিন্তু আলটিমেটলি আমি আমার মিসিং এর জায়গাটা খুব কম। এখন আমি এখন আমি আমার ছোট একটা বিজনেস আছে, আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমার বর, আমার সব কিছু মিলে আসলে আমি এত অকুপাইড যে আমার মনে হয় না যে আমি মিস করি বা আমার খারাপ লাগছে। আমার কাছে মনে হয় যে আমি কোয়াইট হ্যাপি, আমি খুবই আরামে আছি, খুবই আনন্দে আছি, যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বিউটিফুল। দাদা, আমরা যদি একটু আপনার আর্লি স্টেজের কথা একটু যদি আসি, আপনি যখন গান শিখছিলেন, বাবার পরামর্শে হোক, পারিবারিক এনভায়রনমেন্টে, যেটার কারণেই হোক না কেন, আপনি নিজে থেকে এটার সাথে ইউজড হচ্ছিলেন, নাকি মনে হচ্ছিল যে না, আমাকে জোর করে শেখানো হচ্ছে, নাকি কোনো থিঙ্কিং অপশনই ছিল না? আমার পরিবার থেকে কোনো ধরনের প্রেশার ছিল না গানের বিষয়ে, যে গান করতেই হবে। আপনার বড়দার ক্ষেত্রে কি হয়েছে? দাদার ক্ষেত্রে তাই, যে কখনো কোন প্রেশার ছিল না। ওকে। তবে হ্যাঁ, একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে তুমি যদি গান করতে চাও, গান শিখতে চাও, সবার আগে তোমাকে তবলা শিখতে হবে। তো কেন? কারণ তবলা হচ্ছে, আমরা যে ধরনের মিউজিক করি, অর্থাৎ ইস্টার্ন ধাঁচের মিউজিকের জন্য তবলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট। তবলা যদি একজন আর্টিস্ট না জানে, সে ডেভেলপ করতে পারে না। ওকে। কারণ তবলা হচ্ছে একটা অত্যন্ত ভার্সেটাইল একটা ইনস্ট্রুমেন্ট। এটা শুধুমাত্র যে বিট দেয়, তাল দেয়, তা নয়। ও হচ্ছে টাইম শেখায়, ফ্র্যাকশন শেখায়, এবং একটা বিটের মধ্যে 16টা যে ডিভিশন হয়, বা 12টা ডিভিশন হয়, বা 10টা ডিভিশন হয়, এইটাকে তুমি কেমন করে পারমুটেশন কম্বিনেশন করতে পারো, কিভাবে তুমি এটাকে ভাঙতে পারো, এই ব্যাপারগুলো না কনসেপশন পাওয়া যায়, যেটা মিউজিকের ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। সো আমাদের জন্য তবলাটা এসেনশিয়াল ছিল। ওকে। আর সত্যি কথা বলতে, আমি তো কখনো গান করবো ভাবিনি। আমার হওয়ার ইচ্ছে ছিল আর্কিটেক্ট। ওকে। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো সেটা ও হওয়া কিন্তু হয়নি। অনেক ভালো তবলা বাজায়, এটা অনেকেই কিন্তু জানে না, ও কিন্তু খুব ভালো তবলা বাজায়। এবং আমার শুরুটাই তবলা দিয়ে, এবং বড়দার ক্ষেত্রেও তাই, দাদারও শুরু তবলা দিয়ে। তো সেই ব্যাপারটা ছিল, কিন্তু কখনো কোনো প্রেশার ছিল না। বাসা আর্কিটেক্ট হওয়ার কথা ছিল, ইচ্ছে ছিল। তারপর পড়াশোনা ফাঁকিবাজ ছিলাম, যথারীতি। পড়াশোনা ফাঁকিবাজ হলে তো আর্কিটেক্ট হওয়া যাবে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তো সেই জায়গা থেকে আসলে হওয়া হয়নি। তারপরে যখন আস্তে আস্তে আমি মিউজিকে ইনভলভ হলাম, আমি যখন আস্তে আস্তে গিটার বাজানো শুরু করলাম বিভিন্ন শিল্পীর সাথে, তখন দেখলাম যে না, এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে। ওই যে একটু আগে যে কথাটা বললাম, যে জায়গাটার সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে গেল, রাইট, তৈরি হচ্ছে ভালোবাসা, আমি যে জায়গাটাকে ভালোবাসছি। না, ইনফ্যাক্ট অ্যাপ্রিসিয়েশনের একটা ব্যাপার থাকে না ওই বয়সে? অবশ্যই, অবশ্যই। যখন গিটার নিয়ে উঠছে, হাততালি পড়ছে, নাম হচ্ছে, অ্যাপ্রিসিয়েশনটা খুব জরুরি জীবনে, যে কোনো ক্ষেত্রে। একটা মানুষ যদি অ্যাপ্রিসিয়েটেড হয়, তার কাজের স্পৃহা অনেক বাড়ে, তার কাজ করার গতি বাড়ে, সে নিজেকে আরও ডেভেলপ করতে চায়। সো অ্যাপ্রিসিয়েশন খুবই গুরুত্বপূর্ণ জীবনে। ডেফিনেটলি। সো আপনি কোন সময়টাতে মোটামুটি ঠিক করে ফেললেন যে না, এটাই আপনার ক্যারিয়ার হবে মিউজিকের? ওই যে বললাম, যখন আমি বুঝে ফেললাম যে এটাই আমি ভালোবাসি এবং আমি এটাই করতে চাই, ওকে, তখন আমি সেটাকেই বেছে নিলাম। কত সালের দিকে আপনি একটা নিজের জন্য একটা স্টুডিও ফর্ম করলেন? আমি আমার স্টুডিও ফর্ম করেছি অনেক পরে। আমি স্টুডিও ফর্ম করেছি যখন ডিজিটাল রেকর্ডিং শুরু হলো, অ্যারাউন্ড 2003 আমার বাসায় আমি শুরু করেছি। তার আগে কি বাপ্পা মজুমদার হয়ে যাওয়া? তার আগে বাপ্পা মজুমদার হয়ে যাওয়া। ওকে। যদি আমি এভাবে বলি যে বাপ্পা মজুমদার হয়ে যাওয়াটা থাকে না, সিনেমাতে একটা টার্নিং পয়েন্ট থাকে, যে হ্যাঁ, এই গল্পটাই তাকে নায়ক বানিয়েছে, এই গল্পটাই তাকে নায়িকা বানিয়েছে। আপনার এই গল্পটা কি হবে মিউজিকের ক্ষেত্রে? আমার গল্পটা আমাকে মানুষ চিনেছে দলছুট দিয়ে। তার মানে সঞ্জীবদার কথা আসবে? সঞ্জীবদার কথা আসবে অবশ্যই। এবং দলছুটের সাদা ময়লা রঙিলা পালে যে গান,
সেই গানটি দিয়েই আমাকে সবাই চিনেছে, মানে আমাদেরকে সবাই চিনেছে। শুভেচ্ছা। শুভেচ্ছা হ্যাঁ, আব্দুল নূর তুষার যেটা আব্দুল বলতে তুষার, চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, যে অনুষ্ঠানটি ছিল, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে মানুষ চিনেছেন। তারপরে তার ব্যাপ্তি আরো বেড়েছে যখন ইত্যাদিতে আমাদের পরিবেশন আসলো। গাড়ি চলনা গানটি যখন হ্যাঁ। আমরা পরিবেশন, শাহ আব্দুল করিমের গান। শাহ আব্দুল করিম সাহেবের গান। তো আমি মনে করি যে আমাকে পরিচয় দিয়েছে দলছুট, আমাকে পরিচয় দিয়েছে শুভেচ্ছা, আমাকে পরিচয় দিয়েছে ইত্যাদি। পরিচয়ের জায়গাটা একটু আসতে চাই। বাপ্পাদাকে তো আপনি নিশ্চয়ই আগে থেকে চিনতেন, পুরো হ্যাঁ, বাংলাদেশে অনেক তাকে আগে চেনে, থেকে। রাইট? সো এটা হচ্ছে একটা পরিচয়ের জায়গা, যে না তাকে ভালো লাগতো ডেফিনেটলি। আরেকটা হচ্ছে যে ওই থাকে না যে একসাথে থাকবো, সেই পরিচয়ের জায়গাটা। আমি প্রথম পরিচয়ের জায়গাটা একটু জানতে চাই, যে তার সাথে আপনার পরিচয়ের জায়গাটা কেমন ছিল? ওর সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে 2001-এ। আচ্ছা, 2001-এ, হ্যাঁ 2001-এ। তখন নাগরিকের বললাম, নাগরিকে যখন তখন আমি মাত্র ঢুকেছি, কাজ করছি। আমাদের রিহার্সাল হতো নরতন কলোনি, বেলি রোড নরতন কলোনির ইয়েতে ধ্বনিচিত্রের ছাদে আচ্ছা। আমরা রিহার্সাল করতাম। আর রিহার্সাল করে আমরা বেলি রোডে ওই যে নরতন কলোনির গেটটা, যে সেখানে সবাই যেটা হয় রিহার্সালের পরে সবাই দাঁড়িয়ে ওখানে আড্ডা টাড্ডা দিতাম। আর ও এসছিল সেদিন ওই অপোজিটে বেলি রোডের সেই বিখ্যাত গল্পিয়া বার্গার, গোল্ডেন ফুড, ওখানে তো খুব বিখ্যাত কয়েকটা দোকান ছিল, ওখানে ও খেতে আসছিল। আমি রাস্তায়, অপোজিটে অডিও ছিল, হ্যাঁ। রেকর্ডিং করে হয়তো বেরিয়েছে। আমরা দেখলাম ওরা অনেক দলবল নিয়ে ওরা ওখানে, আমি তো দেখে মানে বাপ্পা মজুমদারকে আমি সামনাসামনি দেখছি, কঠিন অবস্থা। খুবই ভয়ে ভয়ে গিয়ে কথা বললাম। এই তো, এটা হচ্ছে প্রথম পরিচয়। এর চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতা বাপ্পাদার জীবনে আছে? এরকম শুনেছি আমি যে ফিমেল ফ্যানরা বাপ্পাদার হাত ধরে ঠাস করে সেন্সলেস হয়ে গেছে, এরকম গল্প আছে? না, একটা ঘটনা ঘটেছিল, হাত ধরে কিনা জানি না, আমি খেয়াল নেই, একটা ঘটনা ঘটেছিল এরকম। আর চিন্তা করেন আমি কি পরিমাণ ফ্যান, আপনার একটা ঘটনা ঘটেছে এবং সেটা আমি সেটাও মনে জানেন রেখেছি, আপনি, হ্যাঁ। একদম পুরো মনে রেখেছি। সত্যি। হ্যাঁ, এবং বাপ্পাদা ওই গল্পটাতে একটু আসতে চাই। সঞ্জীব দা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক বড় একটা পার্ট, আমরা যতদূর জানি, দলছুট, তাই না? এবং এই পরিচয়ের জায়গাটা কি, উনি তখন ভোরের কাগজে কাজ করতেন বোধহয়, কিভাবে পরিচয়টা হলো? সঞ্জীব দা ভোরের কাগজে কাজ করতেন, তখন আমার সোলো অ্যালবাম নিয়ে প্ল্যান হচ্ছে। তখন আমি জুয়েল ভাইয়ের সাথে গিটার বাজাই। জুয়েল ভাই আমার গান শুনে বললেন তোর তো একটা অ্যালবাম হওয়া উচিত। আমি বললাম জুয়েল ভাই আমার অ্যালবাম কে করবে? বলে রাখ, আমি ব্যবস্থা করছি। কারণ তখন জুয়েল ভাই তখন কাজ করতেন বেতার জগতের সাথে। অলরেডি জুয়েল ভাই 3-4টা অ্যালবাম বের হয়ে গেছে এবং সুপার ডুপার হিট। কোচি ভাইয়ের সাথে পরিচয় করে দিলেন যে বাপ্পা অ্যালবাম করবে, আপনি অ্যালবামটা নেবেন। কোচি ভাই বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং জুয়েল ভাইয়ের মাধ্যমে পরিচয় সঞ্জীবদার সাথে। সঞ্জীবদাকে গান শোনালাম আজিজ মার্কেটের স্টুডিওতে, সিঁড়ি ঘরে। সেখানে সঞ্জীবদা গান শুনে বললেন যে তোমার গান আমার ভালো লেগেছে, আমি তোমাকে কিছু গান দেব। এই হচ্ছে সঞ্জীবদার সাথে আমার পরিচয়ের প্রথম পর্ব। এবং ইভেনচুয়ালি আমরা একটা অশোক কর্মকারের একটি এক্সিবিশনের জন্য আমরা মিউজিক করি, আমি আর সঞ্জীবদা। ওই যখন আমরা যখন কম্পোজিশন করছি, তখনই আমরা চিন্তা করলাম যে আমরা দুজন একসাথে কিছু একটা করি না কেন। তো তাই ফলশ্রুতিতে দলছুট। তো এটা তো আপনার জায়গা থেকে মানে আমাদের মতোই পরিচয়, কিন্তু এই যে পরিণয়ের জায়গাটায় আসার পরিচয়টা কিভাবে তাহলে? এইটা আসলে আমাদের পরিণয়ের খুব বেশি দিন আগে না, মানে সেই পরিচয়টা। এমনিতে তো শোয়ের জন্য বা আমরা যেহেতু একই জায়গায় কাজ করি, ওর সাথে দেখা হতোই, কিন্তু সবসময় খুবই দূরত্বে। ইসলামিক কেমন আছেন, ভালো আছেন, ভালো, হ্যাঁ, কাজ কেমন হচ্ছে, কি কাজ করছো, বা এই ধরনের খুবই ফর্মাল ওর সাথে আমার একটা রিলেশনশিপ ছিল। তারপরে আমরা আসলে যখন আমরা ডিসিশন নিলাম, আমাদের না আসলে প্রেমের সময়টা খুব বেশি সময়টা না, হ্যাঁ, আমরা একেবারে, কারণ ওই বয়সটা আসলে আমাদের কারোরই ছিল না। আমরা আসলে দুইজনই তখন ম্যাচিওর, সো আমরা একটা জায়গা থেকেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা আসলে বিয়ে করে ফেলবো। পোক করার জায়গাটা কার আগে ছিল, আপনার অথবা বাপ্পাদা? এখানে কোনো পোকিং ছিল না, না, লাইক থাকে না জিজ্ঞেস চল দুজন মিলে বিয়ে করে ফেলি, এরকম ছিল নিশ্চয়ই না? কেউ না কেউ তো প্রস্তাব দিয়েছে আসলে। একটা সময় ওর সাথে আমার কথা হচ্ছিল, কথা হতে হতে তারপরে আমার কাছে, আমি আসলে আমার ফিলিংটা বলি, ওটাও ও বলবে, আমার কাছে মনে হয়েছে যে বিয়ের ক্ষেত্রে দুজন মানুষের, ও আমার জন্য কি করলো, ও আমার জন্য কি করতে পারবে, বা ও মানুষটা কেমন, এই সব কিছু যাচাই বাছাই করার আগে আসলে নিজেকে জানাটা বেশি জরুরি, যে আমি আসলে আমার লাইফে কি চাই, হ্যাঁ, আমি কার জন্য কি করতে পারি, বা আমি এই মানুষটার জন্য কি হতে পারি, আগে নিজেকে যাচাই করা এবং নিজের অ্যাসেসমেন্টটা অনেক বেশি জরুরি।
আমার টু বি ভেরি অনেস্ট, আমার ওর ক্ষেত্রে মনে হচ্ছে হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য পার্সন। ও একমাত্র ব্যক্তি যাকে আমি আসলে, যার জন্য আই ক্যান ডাই ফর। সো ওইটা আমাকে ডিসিশন নিতে সাহায্য করেছে যে না, হি ইজ দ্য ওয়ান। তো ওকে, আমার সেই বিষয়ে আমার কোনো ইয়ে ছিল না, আমার কাছে মনেই হয়েছে হি ইজ দ্য ওয়ান। ওকে, যদিও উই হ্যাড আ ভেরি ডিফিকাল্ট টাইম, আমাদের ওই সময়টা এক্স্যাক্টলি প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, বাট প্রত্যেকই ওই ডিফিকাল্ট টাইমটা আমি মনে করি প্রত্যেকের জীবনে একটা বড় ধরনের অর্নামেন্ট হয় একসময় রিয়েলাইজেশনের জায়গাটা থেকে। মানে এটা কি বাপ্পাদার ব্যক্তিত্বের কারণেই বলবো আমি, কারণ বাপ্পাদা কিন্তু একটু রাশভারী। আমি জানি না, বাপ্পাদাকে অনেকবার ইন্টারভিউ করেছি বলে আজকে হয়তো সামনে বসে বলার দুঃসাহস পাচ্ছি। মানে একটু রাশভারী, মানে থাকে না আমাদের সোসাইটিতে কিন্তু এই ধরনের রাশভারী মানুষদেরকেই ব্যক্তিত্ব সম্পন্ন বলা হয়। সো আপনি কি মনে করতেন দূর থেকে যে না, আই লাইক হিজ পার্সোনালিটি, দ্যাটস ওয়াই আমি এভাবে চিন্তা করছি, নাকি তার মিউজিক ভালো লাগতো এই কারণে? না আসলে না, আমি তো মিউজিকের ফ্যান তো অনেক আগে থেকে, সেই আপনারা যখন থেকে তখন থেকেই, আমি ইউনিভার্সিটি লাইফ থেকেই। কিন্তু ওর সাথে কথা বলার পর আসলে মানে ওর বাইরে থেকে যে পার্সোনালিটিটা দেখা যায় ওইটা না, ওর সাথে যখন আমার কথা বলা শুরু হয়েছে তখন আমি ফিল করেছি কথা বলার এক পর্যায়ে যে না, হি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ম্যান, আমি আসলে তাকে চাই। আর আমি আসলে রাজবাড়ি লোক না, জীবন কিন্তু আপনাকে তো এরকমই মনে হয়, আমরা যারা মনে হয় দেখি। কি করব বলেন, এই এক মহা সমস্যা। এবং আমাদের আসলে পরিণয় বিয়ের পরই আসলে বিয়ের প্রেমটা পরই আসলে। Okay. শুরু। পরিণয়টা এবং- বিয়ের পরে। হ্যাঁ সো বিয়ের ব্যাপারটা কি মিউচুয়াল ডিসিশন ছিল যে লাইক একদমই দুজনে মিলে হ্যাঁ, আমরা এবং বিয়ে আমাদের করতে চাই? ফ্যামিলির ডিসিশনও ছিল, Okay, beautiful. কারণ আমরা দুজনই আসলে প্রথমে যেই কাজটি করেছি আমাদের দুজনের ফ্যামিলিকে জানিয়েছি ব্যাপারটা যে এরকম আমরা একটা ডিসিশন নিতে চাচ্ছি, সেখানে তাদের আসলে মতামত বা তারা কি মনে করছেন আমাদের এরকম একটা ডিসিশনের ব্যাপারে। তো দুই ফ্যামিলি যখন একটু ছিল কিন্তু তারপরে একটু তো একটা হ্যাঁ। পর্যায়ে তারা দুই ফ্যামিলি এগ্রি করার পর তারপর আমরা পরবর্তী কত ধাপে বছর গেলাম। হলো সংসার জীবনের? আমাদের 6 বছর, হ্যাপিলি 6 ইয়ার্স, অর্ধযুগ। অর্ধযুগ, হ্যাঁ, অর্ধযুগ। এর মধ্যে কন্যা সন্তান চলে এসছে যার বয়স 4 বছরের মতো, ও বোধহয় টুকটাক গানও করে, আমি একটু আগে শুনছিলাম হ্যাঁ, ফোনে। হ্যাঁ, সেই গানের বিষয়ে তার ব্যাপক আগ্রহ, তাই না? ব্যাপক আগ্রহ। বিউটিফুল বিউটিফুল, সবকিছু মিলিয়ে আপনারা ভালো আছেন? আমরা অনেক ভালো আছি। বিউটিফুল। আমাদের সবচেয়ে ভালো লাগে যে আমরা মাঝে মাঝেই থাকে না, আমি আরো অনেক গল্প করি কিন্তু হ্যাঁ, আমরা দেখা যায় যে অনেক রাত পর্যন্ত মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে দুজন মিলে আমরা রাজনীতি, অর্থনীতি, দেশ সিরিয়াসলি সবকিছু উদ্ধার করে ফেলি। কাপলদের এসব নিয়ে গল্প হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা প্রচুর আলাপ করি। আমরা অনেক কিছু নিয়ে গল্প দেশ করি। জাতি নিয়ে আমরা প্রচুর হ্যাঁ, কথা বলি। কোথায় আগুন লাগলো, কোথায় কি হলো, সব নিয়ে আমরা অনেক আলোচনা করি। তখন আমাদের সব কথা শেষ কথা যে মানে যেখানে গিয়ে এন্ডিং হয় সেটা হচ্ছে উফ, আমরা কি যে ভালো আছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এটা সব last কথা কনক্লুশন, last যে আমরা অনেক ভালো আছি, শান্তিতে আছি, আরামে আছি, জীবনে আর কিছু চাই না। এটা last। সোশ্যাল আরাম মিডিয়া পেয়েছে। কতটুকু মেনটেন করেন আপনারা? খুব একটা না বোধহয়। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমি সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ না। আমি আসলে আমার ক্ষেত্রে আমার সোশ্যাল মিডিয়ার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি একদমই আমি কাজের বাইরে সাধারণত আমি সোশ্যাল মিডিয়াতে আমি তেমন কিছু পোস্ট করি না। কিছু জিনিস আমি হয়তো পোস্ট করি, সেটা হচ্ছে একদমই কিছু ব্যক্তিগত। আমার মেয়ে একটা গান করেছে, সেটা আমি হয়তো সবার সাথে শেয়ার করলাম। এর বাইরে আমি একটা ভালো ছবি তুললাম, কারণ ছবি তোলার একটা ইচ্ছে আছে আমার, মানে পছন্দের জায়গা। তো আমি কয়েকটা ছবি তুললাম, আমি হয়তো সেটা পোস্ট করি। কিছু দেখে হয়তো ভালো লাগলো, সেটা পোস্ট করি, কিন্তু সেটাও খুব কম। আমার সোশ্যাল মিডিয়ার মূল জায়গাটা হচ্ছে আমার কাজ কেন্দ্রিক। কাজের বাইরে আমি আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। করা উচিত না আমি মনে করি। আমার সোশ্যাল মিডিয়া তো এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এবং এটা খুব রেসপন্সিবলি ব্যবহার করা উচিত। এবং আরেকটা বিষয়, এটা তো একটা হচ্ছে যারা আমরা করছি তাদের তো একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের কমিউনিটিটাও খুব জাজমেন্টাল, এটা একটা হ্যাঁ, বড় এটাই সমস্যা। আমি বলতে চাচ্ছিলাম, মানে ওর কথার রেশ ধরে যে আসলে ফেসবুক যারা ইউজ করছেন বা যে কোনো সামাজিক মাধ্যম যারা ইউজ করছেন সবাই না অনেক জাজমেন্টাল। আমরা কারো সম্পর্কে কিছু জানি না, তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, মন্তব্য করতে কিন্তু পছন্দ করি। মন্তব্য করে দিই। এবং বলে আমরা দিলাম একটা এমন কিছু। ভাবে মন্তব্য করি যে অ্যাজ ইফ এই ঘটনাটি যখন ঘটেছিল তখন আমি ওখানে উপস্থিত ছিলাম। তখন উনি এখানে উপস্থিত ছিলেন এবং উনি এটার ইনস অ্যান্ড আউটস সব জানেন। না, উনি এসে হ্যাঁ, বলে গেছেন। হ্যাঁ এবং উনি ওনার প্রিভিয়াসটাও জানেন, আগে কি হতে যাচ্ছে সেটাও জানেন, মানে উনি সব জানেন, জেনে উনি একটা মন্তব্য করে দিলেন। যার কারণে প্রচণ্ড judgmental আমি মানুষ। আগে যাও একটু অ্যাক্টিভ ছিলাম। আমি ইদানিং
সেখানেও একদম সেই জায়গাটাও একদম অনেক দূরে চলে এসেছি। কারণ কি আমার কাছে মনে হয়, আচ্ছা আমার কি বলতে ইচ্ছা করে না, আমারও বলতে ইচ্ছে করে, হ্যাঁ Definitely. আমারও রাগ আছে, আমারও ক্ষোভ আছে, আমারও আনন্দ আছে, আমারও ফিলিং আছে, অনেক কিছুই আমার আছে যেটা আমি এক্সপ্রেস করতে চাই। কিন্তু এক্সপ্রেস করার পরে সেখানে যে কমেন্টগুলো আসবে বা সেখানে যে মন্তব্যগুলো আসবে সেগুলো না আসলে অনেক জাজমেন্টাল, অনেক একপেশে, এবং আমার কাছে মনে হয় যে ইটস নট প্লেজেন্ট অ্যাকচুয়ালি। হয়তো বা আমি মন্তব্য পড়বো না, ও হয়তো বা কমেন্টগুলো পড়বেও না, কিন্তু ওগুলো না এত একপেশে, এবং ওইটা যদি কখনো না কখনো চোখে পড়ে, ওইটা কিন্তু আসলে মানুষটাকে আমি চিনি বা না চিনি, কেউ আমার ব্যাপারে যদি খারাপ মন্তব্য করে আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো হিউম্যান বিং, আমার তো খারাপ লাগবে। না লাগার তো কিছু নাই যে আমি উড়িয়ে দিলাম, না আমার কিছু লাগলো না, আসলে কিন্তু ব্যাপারটা তা না, আমার খারাপ খারাপ লাগে। তো আমরা সেই কারণেই না একটু, আমার মনে হয় আমরা দুজনেই একটু কনসিয়াসলি এই জায়গাটা এখন Avoid করেন। অ্যাভয়েড করি, কারণ আমাদের মেয়ে বড় হচ্ছে, সে আর কিছুদিন পর দেখা যাবে সেও ফেসবুক বা হচ্ছে যে কোনো যোগাযোগ মাধ্যম সেও ইউজ করছে, তো তারও তো নিশ্চয়ই খুব একটা ভালো লাগার কোনো ব্যাপার থাকবে না। আমরা সেই জন্য চাই যে দরকার নেই আমার সবকিছু। আর সবচেয়ে বড় কথা, ফেসবুক তো আমার ড্রয়িং রুমও না, আমার বেডরুমও না, এক্স্যাক্টলি। এখানে এসে আমার কেন সবকিছু বলতে হবে, কেন আমার কি ঘটছে না ঘটছে এটা আমার বন্ধু বান্ধব, আমার ক্লোজ সার্কেল নিয়ে সবকিছু থাকি। পাবলিক কেন করতে হবে? আমার Exactly. এটা একদমই আমার ব্যক্তিগত অভিমত, আমাদের ওরও তাই হয়তো। একদমই। যে সবকিছু কেন পাবলিক করতে হবে? আমি কি করছি, আমি কি দিয়ে ভাত খাচ্ছি, আমার মনে হয় না এটা সোশ্যাল মিডিয়ার অ্যাটিটিউড এটা হওয়া উচিত না আসলে। এক্স্যাক্টলি, হ্যাপিনেসের একটা বাউন্ডারি বা হ্যাপিনেসটাকে একটা মোড়কে রাখা উচিত, যাতে করে সেটা প্রোটেক্টিভ থাকে সামহাও। এমন একজন মানুষ সেখানে এন্ট্রি নিল যে হ্যাপিনেসটার হ্যাপিনেস থাকলো, সেটাই, এটা সরোফুল হয়ে গেল। সো ওই জায়গাটাতে ডেফিনেটলি আমাদের কেয়ারফুল থাকা উচিত। প্রাসঙ্গিকভাবেই বলি যে আমরা অনবরতই, এটা সারা বিশ্বে কি সমস্যা, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তারা না সবাই মনে করে যে তার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ এবং তার বক্তব্যটার কারণে সরকার পতন হয়ে যাবে। তার আচরণটা হচ্ছে এরকম। মানে আমি বললে মনে হয় গভর্নমেন্ট ফল করবে, বা আমি মানে কথাটা বলা মানে হচ্ছে বাইডেন বোধহয় এখনই ফোন দেবে তাকে, অ্যাপ্রোচটা হচ্ছে এরকম। তো কিন্তু বাস্তবতা তা বলে না। সুতরাং আমার মনে হয় সবাই যে কথাগুলো বলছে প্রত্যেকেরই মন্তব্যের ক্ষেত্রে আসলে ভাবনা চিন্তা করে খুব সুচিন্তিত মতামত দেওয়া উচিত। এক্স্যাক্টলি। তাহলে সোশ্যাল মিডিয়া, সবাই কেন জানি লাইমলাইটে থাকতে চায়, মানে না সবাই লাইমলাইটে থাকতে চায়, হ্যাঁ। থাকতে চাওয়াটা কোনো অন্যায় না, কিন্তু ঘটনা হচ্ছে আমি যখন একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করব, সোশ্যাল হ্যান্ডেল ব্যবহার করব, আমাকেও আমাকেও কাজ সোশ্যাল দিয়ে হতে থাকুক, হবে। সেটা কাজ দিয়ে থাকুক, সেটা কাজ। তাকে তার আইডেন্টিটি কি, তার কাজই তো তার আইডেন্টিটি, একদমই। তাই না? তো তার কাজ, তার কর্মকাণ্ড, আমার তার কাজ দেখাই, কি করলাম আমি, ইয়ে কি নিয়ে করছি। সে তারপরেও লাইমলাইটে দাদা আমরা থাকুক, কিন্তু একটা জিনিস বোধহয় কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না, একটা যারা হচ্ছে আপনাদের মতো বা আমাদের মতো টুকটাক পরিচিত মানুষ যারা আছি, তারা সোশ্যাল মিডিয়াতে না আসলেও আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেকই পোক করতে পছন্দ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে জানতে সবসময় করে, পছন্দ করেন, সবসময় করে। খুব পছন্দ এবং করেন, শুধু পছন্দ না, সেখানে অনেক পছন্দ। রাইট, এবং তারা তাদের মতো করেও বিষয়গুলোকে বিচার করতেও ভালোবাসেন। কখনো দেখা গেল প্রত্যেকটা মানুষের জীবনে এই ছন্দপতন আছে, আমরা সবসময় একটা একই ছন্দে থাকি না, এবং ওই ছন্দপতনও দেখা যায় অনেক সময় অনেকে অনেক বেশি মজা পায়, Right. হ্যাঁ, এবং অনেক বেশি ওটাকে লাইট করে অনেকেই। তো থাকে না, নিজে থেকে রিকভারি করার তো একটা ব্যাপার থাকে। আমি আপনাকে নিয়ে জানতে চাই যে এই পুরো ক্যারিয়ারে, ব্যক্তিগত জীবন হোক বা মিউজিকের ক্ষেত্রে হোক, যখন কোনো ফ্রাস্ট্রেশন টাইম এসছে বা ডিপ্রেশনের টাইম এসছে, আদৌ এসছে কিনা আমি জানি না, নিশ্চয়ই। যদি এসে থাকে আপনি ওভারকাম করেছেন কিভাবে? আমি একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি, আমার জীবনের কোনো একটি সময়, কোনো একটি বিশেষ সময়, যেই সময়টাতে আমাকে বিষয়টা এভাবে ইফেক্ট করেছিল যে তারাই আমাকে বাজে কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, যাদের অনেকেই আমার ফ্যান পেজে যাদের অবস্থান আছে, এবং সেই বাজে কথা যে কোন লেভেলের বাজে কথা আমি আসলে সেটা মুখে বলারও আমি ভাষা খুঁজে পাই না। এটা আমাকে খুব মেন্টালি হ্যাম্পার করেছিল, এবং তখন আমার মনে হয়েছিল যে আমি কাদের জন্য গান করি। আমার অদ্ভুতভাবে না একটা বিমুখিতা চলে আসার অবস্থা হয়েছিল। ও এটা নিয়ে কিন্তু ও অনেক লং টাইম আমি ভুগেছি কিন্তু। খুব ডাউন ছিল, খুবই ফ্রাস্ট্রেটেড ছিল। ও খালি আমাকে বারবার ঘুরে ফিরে এসে একটা কথাই বলতো, আমি এদের জন্য গান করি, আমি এদের জন্য মিউজিক করি। মানে ওর এই একটা কথার ভেতরে বা এই একটা কথার পেছনে তো আসলে অনেক কথা, কিন্তু ও একটা কথাই খুব বলতো যে কিন্তু আপনি কখনো ডিফেন্ড করেননি কেন? মানে সবকিছু ডিফেন্ড করার দরকার হয় না আসলে। এটা আরেকটা ভুল, এটাও আমি বলতে চাই। আমরা না অনেক সময় অনেক কিছুকে ডিফেন্ড করার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে নালিশ দিই।
এটা আরেকটা রং মুভ বলে আমার কাছে মনে হয়। এগ্রিড। তোমার সোশ্যাল মিডিয়াতে নালিশ করার কিছু নাই, বা ডিফেন্ড করার কিছু ডিফেন্ড নেই। করার কিছু নাই। নিজেকে ডিফেন্ড করার জন্য সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই, তুমি তোমার কাজ দিয়ে তোমাকে ডিফেন্ড করো। কারণ ওই যে কন্টেন্টটা সে দিচ্ছে ওটা কিন্তু কন্টেন্ট হয়ে যাচ্ছে, এবং সেখানেও কিন্তু দেখবেন একইভাবে মানুষ সেটাকেও ডিমিন করে কথা বলে। আমি সুযোগ দেবো কেন? এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যে এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করলে না একটা মানুষ অনেক বেটার থাকতে সো টাইম হিলস এভরিথিং, মানে আপনাকে Time সময় কি আমরা যে সময়টার recover কথা করতে- বলছিলাম কিবরিয়া ভাই, জি। এটা আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে যেই সময়টায় আমরা দুজনই একটা বাজে সময় পার করছিলাম, আমাদেরকে কিন্তু প্রচুর চ্যানেল থেকে প্রচুর মানে নিউজ মিডিয়া করা থেকে হচ্ছিল নিশ্চয়ই। অনেকেই কিন্তু বলেছে যে ডিফেন্ড করেন, বা আপনারা আসেন, আপনারা বলেন, আপনারা এটা করেন, মানে অনেক অসংখ্য এরকম আমরা পেয়েছি। কিন্তু আমরা দুজনের কেউই এটাতে একমত ছিলাম না যে না আমাদেরকে গিয়ে বলতে হবে আসল ঘটনার কি, বা আমার কথা হচ্ছে যে ওটা আমার মানে দরকার নাই, দরকার নাই, আমার প্রয়োজন নাই। দরকার নাই। আমরা চুপ থেকেছি তার মানেই কিন্তু এই না যে দোষটা আমাদের বা আমরা দোষী, বা আমরা যে দোষ নেই সেটা গিয়ে আমার সবার সামনে বলে প্রমাণ করতে হবে যে আমরা দোষী নই, এই প্রয়োজনীয়তারই না আমরা বোধ করিনি। হ্যাঁ, এই প্রসেসের পুরো কোনো দরকার আছে বলেই আমরা আসলে ফিল করি নাই, আসলে দরকার নেই। একদম আমাদের মন থেকেই আমরা ফিল করি নাই যে আমাদের দরকার আছে। আমি আসলে ওই ঘুরে ফিরে ওই জায়গাটাই আমি সেই বলছিলাম না যে আপনাদের সংসার জীবন 6 বছর এবং আপনারা হ্যাপি কিনা, দ্যাট ইজ দ্য এন্ড মার্ক, দ্যাট ইজ দ্য হ্যাঁ, রেজাল্ট অ্যাকচুয়ালি হ্যাঁ, একদমই। ফাইনালি। সেটাই আর ultimate জায়গা, দ্বিতীয় কথা right? হচ্ছে যে এই যে আপনি বললেন না যে আপনি নিজেও উপস্থাপনা করেছেন লম্বা সময় ধরে টেলিভিশনে, আপনি আমার অনেক সিনিয়র, কিন্তু সামহাও এই যে কন্টেন্টের কথা বললো দাদা, কন্টেন্টের জায়গা থেকে আমরা না ওই ধরনের জিনিসগুলোকে একটু পোক করতে পছন্দ করি, কারণ এগুলো আমাদের মানুষ সময় আমরা পছন্দ করতাম করে। না। Engagement আপনার সময় চায় করতেন না, না। কিন্তু এখন খুব ডিমান্ড, পাবলিক ডিমান্ড এগুলোর। হ্যাঁ, এখন মানে হ্যাঁ, এই সিনারিওটা কিন্তু কিবরিয়া ভাই চেঞ্জ হয়ে গেছে। আমরা যে সময় কাজ করেছি, আমরা কিন্তু আমার যে গেস্ট আসবেন, যিনি গেস্ট আসবেন, তাকে কিভাবে সর্বোচ্চ সম্মান দিয়ে এবং আমি কোন শব্দটা প্রয়োগ করলে তাকে অসম্মানিত করা হবে, কোন শব্দটা আমার প্রয়োগ করা উচিত তাকে আরও বেশি সম্মানিত করার জন্য, এনলাইটেন করার জন্য, আরও তাকে একটা উচ্চ স্থানে বসাবার জন্য, সেগুলো কিন্তু আমরা রীতিমতো চর্চা করে হোমওয়ার্ক করে আমরা জায়গাটায় বসতাম। Right. আমাদের মাথায় কিন্তু কখনোই এটা করেনি যে আমার এখানে যদি আমি এরকম একটা প্রশ্ন করি, একটা টুইস্ট করে দিই, তাহলে আমার ভিউ অনেক বেড়ে যাবে। কারণ তখন আসলে ভিউ ব্যাপারটা ছিলই না। হ্যাঁ, এখন যেমন বাজার ভর্তি খালি ভিউ। না, ভালো জিনিস দিয়ে ভিউ হতে সমস্যা কোথায়? হ্যাঁ। কিন্তু মানে সামহাউ ওই পথটা বোধহয় অনেক সহজ, মানে কাউকে খুব বিপদে ফেলে দেওয়া, কাউকে একটা এম্বারেসিং মোমেন্টে ফেলে দেওয়া, সামহাউ এটা একটা ভুল Actually, প্র্যাকটিস। সস্তা জিনিসের দাম, মানে সস্তা জিনিসের দৌড় একটু মনে হয় বেশি। এটা একটা ভুল প্র্যাকটিস, এবং এই ভুল প্র্যাকটিসটা না আলটিমেটলি ভালো নয়, আলটিমেটলি এটা হার্ম ডেকে নিয়ে আসে। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ফাইনালি কি হয়তো আমরা বুঝতে পারবো কোনো একটা সময়। ফাইনালি এটা আসলে খুব একটা কাজের কিছু হয় না। তানিয়া যেটা বলছিলেন যে আপনি একটা বিজনেস করছেন এবং পাশাপাশি আপনি মা, অনেক বড় একটা পরিচয়, এবং আপনি বাপ্পা মজুমদারের স্ত্রী ডেফিনেটলি। বাপ্পা মজুমদারকে নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে, মানুষ হিসেবে সে কেমন আসলে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। এই প্রশ্নটা আমার অবর্তমানে করলে ভালো হতো। আমি খুবই বায়াসড কিন্তু হ্যাঁ ওর ব্যাপারে, আচ্ছা। মানে আমার কাছে ওর কিছুই খারাপ লাগে না। হ্যাঁ, Wow. খুবই বায়াসড আমি। হুমায়ুন আমাদের একটা বইতে একবার পড়েছিলাম যে এটা আমি জানি না অন স্ক্রিন বলা ঠিক হবে কিনা, যে একটা মানুষ খুব কুৎসিত করে নাক ঝাড়ছে, কিন্তু তাকে ভালোবাসলে মনে হয় কি সুন্দর করেই না নাক ঝাড়ছে মানুষটা। প্রেমে পড়ার মুহূর্তে ঠিক আছে, প্রেমে পড়ে গেলে বোধহয় অতটা ভালো লাগে না। তো যাই হোক, আমি স্টিল ইন লাভ, আমি Okay. স্টিল ভেরি মাচ ইন লাভ উইথ হিম। তো আমার এটা ভালোবাসাবাসি তো আছেই, সেটা খুবই আমার জন্য খুবই কি বলবো, খুব সুন্দর একটা অনুভূতি যে আমি ওকে অনেক ভালোবাসি, এবং ওর সাথে থাকতে আমার কেমন লাগে এইটা আমি যদি একটু বলি, জি, সেটা sure. হচ্ছে যে আমার কাছে মনে হয়, এবং এটা আমি একদম আমার বিশ্বাস থেকেই বলছি, যে ওর সাথে থাকাটা না একটা মানুষকে, যে কোনো একটা মানুষকে প্রতিদিন একটু একটু করে আগের দিনের চেয়ে বেটার হিউম্যান বিং করে তোলে। ওয়াও। এটা আমার কাছে মনে হয়, এবং আমি বিশ্বাস করি যে ওর সাথে পরিচয়ের দিন আমি যেই মানুষটি ছিলাম, আজকে 6 বছর ওর সাথে আমার জীবন কাটানোর পরে আমি তার চেয়ে ডেফিনেটলি আরো অনেক ভালো মানুষে পরিণত হয়েছি। অসাধারণ, বিশাল অ্যাপ্রিসিয়েশন বিশাল দাদা। ব্যাপার।
ও মানুষটাই এমন, বিশাল ব্যাপার ও কিন্তু মানুষটাই এমন, এবং ও শুধুমাত্র আমি না, বিশাল ব্যাপার। আমি ওর বাসায় থাকি, মিনস আ লট। আমি ওর বউ Means a lot, সেই জন্য means a না, lot. ওর সাথে যারা কাজ করে বা ওর যারা অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, ওর মানে একদম ম্যানেজার থেকে শুরু করে ওর যা যা আছে, হ্যাঁ, ওরাও কিন্তু ওর সাথে থাকতে থাকতে ওর একটা প্রভাব কিন্তু সবার মধ্যে আমি খুঁজে পাই। ওয়াও। হ্যাঁ, সেই প্রভাবটা হচ্ছে যে ওর যে একটা গুড সোল এবং ও যে একটা ভালো মানুষ, এই ভালো মানুষটা না, যেমন আমাকে একদিন এসে আমার ম্যানেজার বলছে, বৌদি এটা করলে কেমন হবে, সবাই তো জানে এটা আমি দাদার লোক না, দাদার লোক হয়ে কি আমি এই কাজটা করতে পারি। তার মানে সে নিজেও ফিল করে ব্র্যান্ডটাকে যে সে ক্যারি করে। দাদার সাথে থাকলে এই কাজটা করা যায় না, এই খারাপ কাজটা বা এই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে হয়। অসাধারণ। হ্যাঁ, তো আমার মনে হয় সেটা শুধু আমার ক্ষেত্রে না, একটা বিষয় আশপাশে কি, সবাই। আমি এখানে ছোট্ট করে একটু কথা বলি। Sure. সেটা হচ্ছে আমি এটা অন স্ক্রিনেই কথাটা বলতে চাই, যে দেখুন আমরা না একটা অদ্ভুত সংকটের মধ্যে ভুগি। সংকটটা কোথায়? আমরা না আমাদের পাশের মানুষটাকে সম্মান করতে চাই না। আমার আশেপাশের যারা আছেন, আমার পরিবারের যারা আছেন, আমার যারা কলিগস আছেন, বন্ধু যারা আছেন, আমরা সব কিছু টেকেন ফর গ্রান্টেড মনে করি। কিন্তু একটা মানুষকে যদি আমরা শ্রদ্ধা দিই, তাকে যদি সম্মান করি, তাকে যদি ভালোবাসা দিই, এটার না অদ্ভুত একটা আউটকাম আছে। এটা আমি কয়দিন আগে কাকে যেন বলছিলাম যে একটা মানুষকে অসম্মান করার মধ্যে না কোনো ক্রেডিট নাই আসলে, তার মধ্যে কিন্তু কোনো ধরনের বাহাদুরি নেই। বরং একটা মানুষকে আমি যদি সম্মান করতে পারি, তার কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, এটা সার্বিকভাবে ভালো হয়। নিজের জন্য ভালো। নিজের জন্য ভালো হয়, সেই মানুষটার জন্য ভালো হয়, ইভেনচুয়ালি এটার ইফেক্ট যেটা হয় সেটাও ভালো হয়। সো আমার কাছে মনে হয় যে আমরা সবথেকে বড় যে জায়গাটায় ল্যাকিংয়ের মধ্যে থাকি সেটা হচ্ছে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধটা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। ইন এনি গিভেন সিচুয়েশন, যে কোনো ক্ষেত্রে আমরা যদি এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা রাখতে পারি, আমাদের এন্টায়ার সোসাইটি অনেক বেটার থাকতে পারে, যেটা আমরা সব থেকে বেশি ল্যাক করছি এখন। এক্স্যাক্টলি। সামহাও আমাদের ওই একটা জাজমেন্টাল প্যারামিটার চলে এসছে লাইফে, যে লাইফে এইভাবেই সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, এর বাইরে যা কিছু হচ্ছে সেটা সবকিছু খারাপ, সবকিছু আমরা ক্রিটিসাইজ করতে পারছি না। জাজমেন্টটা সবকিছুতে আমি কি ফিল করি একটু বলি, সেটা আমার কাছে মনে হয় কি এখন না নেগেটিভিটি অনেক বেশি আমাদের লাইফে। হ্যাঁ। এই যে আমরা রেসপেক্ট করছি না, একজনকে এনে বসিয়ে দিচ্ছি, তাকে যা ইচ্ছা তাই প্রশ্ন করছি, তাকে সম্মান করছি না বা অসম্মান করে আমার ভিউয়ারশিপ বাড়াতে চাচ্ছি, পুরো জিনিসটার মধ্যে দেখেন আপনি কোনো পজিটিভ কিন্তু কিছু নেই, পুরো জিনিসটা না নেগেটিভ। এখন একটা মানুষ, আপনার কাজও তো আপনার জীবনের একটি অংশ, তাই না, এবং একটা বড় অংশ। আপনি বাসায় থাকেন কতক্ষণ, আপনি কাজে থাকেন বেশি সময়, তো এই বেশি সময়টা যখন আপনি একটা সারাউন্ডেড বাই সাম নেগেটিভিটিস, তখন আসলে আপনার লাইফে কতখানি পজিটিভ এনার্জি Impact থাকবে, করে, exactly. কতখানি পিস থাকবে। দাদা, তানিয়া সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ওরে বাবা, ও তো অনেক ভালো করে কথা বলে, আমি তো এত ভালো করে কথা বলতে পারি না। আমি কথা বলার বিষয়ে খুবই অপটু একজন মানুষ। না, এটা ব্যাপারে আমি এগ্রি না। আমি এগ্রি করলাম দেখেছেন না কিবরিয়া ভাই? উপস্থাপনা কি উনি যা বললো এতক্ষণ, হ্যাঁ। সেটা তো নরমাল লাইফ টক, মানে ইট ইজ বিউটিফুল। এনিওয়ে, থ্যাংক ইউ। এবং আমি কাউকে না আসলে মানে নিজে থেকে ভিতর থেকে যদি অ্যাপ্রিসিয়েশন না আসে আমি দিই না। না, ওর সম্পর্কে আমি খুব বেশি বলতে পারবো না, কারণ হচ্ছে কি আমি আসলে যেহেতু ওইভাবে আমি এক্সপ্রেস করতে পারি না, আমি খুবই একটু গুটিয়ে থাকা মানুষ সবসময়। আমার কাছে মনে হয় যে ও আমার লাইফে একটা আশীর্বাদের মতো। বাহ। এবং এটা আমি একদমই বলার জন্য বলছি না, ওকে খুশি করার জন্য বলছি না, এটাকে আমি বিশ্বাস করি। এক, দুই হচ্ছে ওর একটা অসাধারণ শিল্পী সত্তা আছে। বাহ। যেই অসাধারণ শিল্পী সত্তাটা আসলে ও হয়তো একটু চেপে রেখেছে। এটা হয়তো আমি চাই এটা আবারও। ওনার কাজ দেখলে বোঝা যায় কিন্তু। হ্যাঁ, আমি ওর অভিনয়ের কথা বলছি। ও ওকে। ও দুর্দান্ত লেভেলের একজন অভিনয় শিল্পী। তো সে এখন যে কোনো কারণেই হোক সে ওটাকে আপাতত বন্ধ রেখেছে। আমি চাই ও আবার শুরু করুক। আমার কেন জানি এখন আর মানে লাইমলাইট ভালো লাগে না। না, কিন্তু অভিনয় করাটা আসলে লাইমলাইটের বিষয় না। এটা হয়তো আমি কখনো করলে আমি মঞ্চে হয়তো আবার অভিনয় করার ইচ্ছা আছে, কাজের একটি অন্যতম জায়গা। আগের মতো রেগুলার করার অসম্ভব ভালো একজন শিল্পীও, কারণ ওর যেই যারা ওর সম্পর্কে জানে, ওর কাজ সম্পর্কে জানে, ও খুব অল্প দিন হলো শুরু করেছে।
ওর ভেতর যে এত চমৎকার একটা শিল্পবোধ আছে, মানে ও হাতে কলমে যে এত সুন্দর শৈল্পিক কাজ করতে পারে, এটা আমরা কেউই জানতাম না। আমার ধারণা ও নিজেও হয়তো জানতো না। আসলে তো এখন এটা আস্তে আস্তে বের হয়ে আসছে, ওর আরেকটা ডাইমেনশন বের হয়ে আসছে, যেটা ভীষণ ঈর্ষণীয় বটে। আর ও অসম্ভব ভালো একটা মানুষ, সব থেকে বড় কথা, বাহ, এর চেয়ে বড় অ্যাপ্রিসিয়েশন অসম্ভব ভালো একটা মানুষ। আমরা বারবার হ্যান্ডিক্রাফটটা নিয়ে কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ। এবার একটু বলেন না আপনার মানে কি ধরনের বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন, কোথায় গেলে দর্শকরা পাবে ওটা জানতে চাবে আচ্ছা, অনেকে। আমি আসলে কাজ করছি ফার্নিচার। আমি বলবো যে এটা বুটিক ফার্নিচার শপ, আমার যে শপটা সেটাতে আমি আসলে এটা শুরু যেভাবে আমরা যখন আমাদের সংসারের শুরুটা একটু বলি তাহলে বুঝবেন। জি। তো তখন আমি যখন সংসার থাকে না, যে সবারই তো একটা অনেক এক্সপেকটেশন, একটা হ্যাঁ, নিজের পছন্দ ভালো লাগা ভালোবাসা দিয়ে প্রথম সংসারের সবকিছু শুরু করা। তখন আমি দেখা যায় কি, আমি এটা কিনতে চাচ্ছি, এটা ঠিক আমার মনের মতো হচ্ছে না, ওটা নিতে চাচ্ছি, ওটাও মনের মতো হচ্ছে না। এরকম করতে করতে আমার একটা সময় মনে হলো যে না, আমার জিনিসগুলো সব আমার পছন্দ মতো, আমার রুচি অনুযায়ী হতে হবে। তখন আমি করলাম কি, আস্তে আস্তে ফার্নিচার বানানো শুরু করলাম, একটা একটা করে। সোফাটা বানালাম, এটা বানালাম, সেটা বানালাম, ডাইনিং টেবিল বানালাম। এরকম করে আস্তে আস্তে যখন আমি বানাতে বানাতে আমার পুরো বাসাটা সাজিয়ে ফেললাম, তখন আমার যাদের নাম আসলে বলতেই হবে, কণা, এলিটা, কোনাল, ওরা সবসময় আমার বাসায় আসা যাওয়া করে, আমাদের বন্ধু। তো ওরা আমাকে দেখে দেখে বলতো যে এত সুন্দর তো ফার্নিচারগুলো, একদম সবার চেয়ে আলাদা, এত টেস্টফুল, এত এইগুলো তো আমরা পাই না খুঁজে, তুই এভাবে বানালি, তুই না এটা প্রফেশনালি কর, দেখ Okay. তোর টেস্টটা সবাই অনেক পছন্দ করবে, Okay. তুই এত সুন্দর ফ্যাব্রিক ইউজ করিস, এত সুন্দর তোর ইয়েগুলো, এটা কর, দেখ সবাই তোর ইয়ে পছন্দ করবে। এইটা আসলে আমাকে ইন্সপায়ার Inspire করেছে। করেছে। হ্যাঁ, তারপরে আমি তখন আমি শুরু করেছিলাম একেবারেই একটা সোফা দিয়ে, জাস্ট একটা সোফা, হ্যাঁ, 3 সিটারের একটা সোফা। এটা হচ্ছে আমার ফার্স্ট শুরু, এবং এখন সেটা আসলে অনেক সবার একটা পছন্দের জায়গায় চলে গেছে, সবার চোখে পড়ে এখন আমার ডিজাইনগুলো। এবং সবচেয়ে আমার ভালো লাগে যে আমাকে একজন বলছিল যে আমি যখনই ভালো কোনো ডিজাইন দেখি, ক্লিক করে দেখি কি ওটা তোমার। বিউটিফুল। নাম কি রেখেছেন এটা? তানিয়া হোসেন ক্রিয়েশনস, ওকে, এটা আলাদা কোনো পেজ আছে? এটা পেজ আছে একটা, সো আপাতত পেজ কেন্দ্রিক বিজনেস। পেজ। পেজ কেন্দ্রিক। সো নিশ্চয়ই ফিউচার প্ল্যান আছে এটাকে আরো বড় করার। হ্যাঁ, বড় করার প্ল্যান আছে, কিন্তু আমি এটা আসলে আবার খুব যে বড় করে একেবারে অনেক বিগ স্কেলে আসার প্ল্যান আছে তাও না, আমি সেটা চাই না অনেক বিগ স্কেলে এটাকে আমি করতে। আমি চাই যে খুব কিছু মানুষ যাদের টেস্ট আমার টেস্টের সাথে মিলে যায়, তারাই আমার বায়ার হোক। ওকে, সবাই আমার বায়ার হবে সেটা আমি এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করি যে কিছু মানুষ যারা আমার টেস্ট পছন্দ করবে, আমার টেস্টের সাথে তারা একমত হবে, তারাই শুধু আমার জিনিসগুলো হয়তোবা কিনবে। বিউটিফুল। দাদা, মিউজিকের জায়গাটা যদি স্পেশালি ফোকাস করি, কিন্তু এই আপনি যে বলছেন না পজিটিভ, পিসফুল, কিন্তু এখানেও দেখবেন যারা অপছন্দ করে তারা গিয়ে নেগেটিভ কমেন্ট করে দিয়েছে। করুক। আমার জায়গাটা কি, আমার জায়গাটা হচ্ছে যে আমি একটা কাপলকে দেখছি যারা বিউটিফুলি লাইফ লিড করছে এবং দে ডু রেসপেক্ট ইচ আদার, এবং তারা খুব হ্যাপি আছে। আমি এই জায়গাটাকেই ব্র্যাকেট করে ফেলতে চাই। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা এত অ্যাবনর্মাল কেন হবে? এটাই তো হওয়া উচিত। না, আমরা কারণ যে নেগেটিভিটিটাকে স্প্রেড করি তাই অনেক নয় বেশি। কি? হ্যাঁ, হ্যাঁ। এটাই হওয়া উচিত, এটাই হওয়া Definitely উচিত। এটাই হওয়া উচিত। কিন্তু সামহাও আমাদের ওই নেগেটিভ জিনিসগুলো, ওই যে বলে না যে খারাপ সংবাদ বাতাসের আগে দৌড়ায়, সো আমরা ওই ইজি মেকানিজমে চলে গেছি। সেটাই। এবং যে কারণে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য পত্রিকায় আপনি দেখেন না, সোশ্যাল মিডিয়ার কথা বাদ দেন, আগাগোড়া নেগেটিভ নিউজ দিয়ে ভরা। একদমই। তো আমরা যখন এরকম কিছু একটা দেখি তখন আমরা অবাকই হই। হ্যাঁ, এবং আপনি গসিপের কথায় যদি আসেন, পুরো একটা ইন্ডাস্ট্রি চলে, শোবিজ ইন্ডাস্ট্রি চলে গসিপের উপরে। একদম। আসলেই, তাই না? হ্যাঁ, একটা আর্টিস্টের কাজের নিউজ আসলে কতখানি থাকে, কত পার্সেন্ট Exactly. কাজের নিউজ থাকে। আমি তো খুব অবাক হই, ও তো খুব ধৈর্যর, হ্যাঁ, আমার ধৈর্য ওর সাথে থেকে থেকে বেড়েছে, কিন্তু এতটাও আবার বাড়েনি। মাঝে মাঝে আমার খুব মেজাজ খারাপ হয়, ওকে জিজ্ঞেস করে আপনার এখন কি কাজ চলছে? হ্যাঁ, না, যে সেটা বলে মানুষটা না। সারাক্ষণ কাজ না, করছে, আমাকে সব অদ্ভুত প্রশ্ন করে, সেটা হচ্ছে যে দাদা এখন বোধহয় গান টান করেন করে না। না। আমি তাহলে কি করি ভাই? বলে না, গান করেন না, কই তো গান তো আর দেখি না। এখন তার উত্তর আমি যে কি দেবো আমি বুঝতে পারি। আমি বলি তো কারণ এক কাজ সেই করেন। পাঠক বা সেই কারণ সে সাংবাদিক আসলে আসলে কখনো গসিপ নিয়ে ব্যস্ত, সে কাজ নিয়ে সে ব্যস্ত না। জানেই না আসলে আমার কাজ সম্পর্কে। সো এখন তার সাথে আর ফাইট করারও দরকার নাই, যুদ্ধ করারও দরকার নাই। ঠিক আছে, যে যেমন আছে তেমন থাকুক। না, উনি আপনাকে কিছু আমি বলি, কারণ আমি তো এই লাইনে আছি কিছুটা। উনি আপনাকে পোক করতে চায়, আপনি যদি একটু অ্যাংরি করে একটা বাইট দেন, আচ্ছা, হ্যাঁ, রাইট। ওইটাই he will make his spread career. হবে। Right, right. He will make his career. Just পাপা Point, মজুমদার point. রেখে গেলেন, এরপর আরো 30টা ভিডিও তৈরি হবে। point. অদ্ভুত একটা হেডলাইন আসবে। হ্যাঁ, এই কি বললেন বাপ চলছে। মজুমদার? এটা দিয়েই চলছে ইনফ্যাক্ট ইন্ডাস্ট্রি। যাই হোক, ওই যে আমরা আসলে হ্যাঁ। ওই মিউজিকের জায়গাটা একটু আসতে চাই।
কম্পারেটিভলি কাজের জায়গাটা কেমন হয়েছে? লাইক আমি যদি বলি এখন মিউজিকে অনেক করছেন ইউটিউবের জন্য, আবার ওই অ্যালবামের যুগটাও এখন আর নেই, এবং কোনো একটা মিউজিক করলে সেটার কপিরাইট নিয়েও অনেক ধরনের অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, রেডিওর যুগটাও হারিয়ে গেল বলতে গেলে। সো এখনকার এনভায়রনমেন্টটা কেমন আসলে কাজের জায়গা? এখনকার এনভায়রনমেন্টটা মিউজিকের ক্ষেত্রে ভালো খারাপ দুটোই আছে। ভালো হচ্ছে এটা প্রচুর ভালো মিউজিশিয়ান কাজ করছে, ওকে, প্রচুর ভালো গান হচ্ছে, অনেক 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 ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে। আমি খুব জোর দিয়ে কথাটা বলতে চাই, এবং অনেক ভালো কাজ হচ্ছে। কিন্তু ওই ভালোর যে প্রসঙ্গটা আসলো একটু আগে, ভালোর কিন্তু একটা প্রবলেম আছে। ভালো প্রবলেমটা হচ্ছে ভালোকে একটু আদর করতে হয়, ভালোকে একটু স্নেহ করতে হয়, কদর ভালোবাসা করতে দিতে হয়, একটু মাথায় হাত বুলাতে হয়, ওকে একটু লালন করতে হয়। Agreed. হ্যাঁ, তো যেটা হচ্ছে ভালো গানগুলোর জন্য সেটা কেউ করছে না। সবাই যে গানগুলোকে সামনে এগোনোর জন্য বুস্ট করছে, সেগুলোকে অনেক বেশি ফোকাস আনার চেষ্টা করছে, নানা ধরনের মেকানিজম করে সেগুলোকে সামনে আনার চেষ্টা করছে। সেখানে নিউজ ফিডে খুব বেশি আসছে, এআই ওটাকেই বারবার সামনে আনছে। রাইট। এর মূল কারণ হচ্ছে ওই গানগুলোর প্রচারণার যে ধাক্কা, সেই ধাক্কায় ভালো গানগুলো পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে ভালো গান হচ্ছে অনেক, কিন্তু ভালো গানগুলোকে সামনে আনা হচ্ছে না বা সামনে আসছে না। এটা একটা বড় ক্রাইসিস। রাইট, এক্স্যাক্টলি। তানিয়া, এবার আপনার অঙ্গনের জায়গাটা একটু বলতে চাই, উপস্থাপনা বা সব কিছু মিলিয়ে যদি বলতে চান কোনো কিছু দর্শকদের জন্য যারা আপনাকে মিস করেন, আপনার কাজকে মিস করেন, কবে নাগাদ ফিরে আসবেন? আপনি তো এনজয় করছেন আপনার বর্তমান লাইফ। হ্যাঁ, হ্যাঁ, সো ফিরে আসার সম্ভাবনার জায়গাটা কতটুকু? আসলে কোনো প্ল্যান নেই, মানে আপাতত একেবারেই কোনো প্ল্যান নেই যে কবে ফিরে আসতে চাই বা কবে কাজ করব, বা কোনো প্ল্যানই নেই। এখন আসলে যেই কাজটি করছি আমি, সেটা করে যেহেতু আমি অনেক আনন্দ পাচ্ছি, এই কাজটারই এখন আমি ফোকাস করছি। আর আসলে আমি মঞ্চে হয়তো বা কাজ করব একটা সময় গিয়ে, সেই প্ল্যানটা আছে যে আমি মঞ্চে, মানে কোনো প্ল্যান না, মানে সেই ভাবনার জায়গাটা আছে আমার যে মঞ্চে আমি আবার কাজ করব, একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করব, বা আবার ভালো, আসলে মঞ্চে কাজ করাটা কিন্তু একটা লাইফস্টাইল, হ্যাঁ, একটা নির্দিষ্ট ইয়ের ভেতর দিয়ে আপনাকে যেতে হয়। হ্যাঁ, লাইফস্টাইলের একটা ব্যাপার থাকে যে আপনাকে ইয়ে থেকে শুরু করে শরীরচর্চা থেকে শুরু করে সব কিছু নিয়ে একটা প্রিপারেশন থাকে। সেই প্রিপারেশনটা কিন্তু একটা লম্বা প্রিপারেশন। তো ওই প্রিপারেশনের মধ্য দিয়ে আমি যদি যেতে পারি আবারও, তাহলে আমি মঞ্চে কাজ করার ইচ্ছা আছে। কিন্তু টেলিভিশনে আসলে তেমন কোনো ইচ্ছেও নেই, আমি জানি না আসলে, নো প্ল্যান। শুভকামনা থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটাই করছেন সেটা হ্যাপিলি করছেন, এর চেয়ে বড় কিছু আর পাওয়ার নাই আমাদের জীবনে। দুইজনের আমার মনে হয় যে আপনি যদি বলেন যে আমাদের দুইজনের কি পয়েন্ট, সেটা হচ্ছে আমরা দুইজনই না একটা জায়গায় খুব বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে আমাদের পার্সোনাল পিস এবং পার্সোনাল হ্যাপিনেস, নট সুখ। হ্যাঁ, আমরা আমাদের নিজের সুখ, শান্তি, হ্যাপিনেসকে না আমরা না বাবু, এটা হচ্ছে আমি মনে করি শান্তি। So you call him বাবু? Sorry, you called her বাবু? বলে ফেললাম নাকি? এটা রিফ্লেক্স। সেটা আগে ছিল, এখন কি, এখন হচ্ছে বাবুর বাবা বাবুর মা। না, যে আমার কাছে মনে হয় সুখটা তো আছেই, আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ শান্তি। রাইট। আমি কতটুকু শান্তি, স্বস্তিতে আছি, আমাদের অর্ধযুগ পার হয়েছে, এটা বলতেই পুরো রেস্ট অফ দ্য লাইফই পার হোক। দাদা খুব সুন্দর একটা কথা বলেছে যে ওই কোন একটা প্রসঙ্গে বলছিলেন যে টেকেন ফর গ্রান্টেড না নেওয়া, যে পুরো লাইফটাকে আমরা আসলে টেকেন ফর গ্রান্টেড না নিই, কারণ এটা তো আমরা একটা সময় চলেই যাব দুনিয়া থেকে, রাইট? সো যতটুকু সময় বাঁচবো রেসপেক্টফুলি, পিসফুলি বাঁচা যায়, অ্যাটলিস্ট ট্রাই করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা করতেই পারি, রাইট? আর একটা জোর দিয়ে বলতে চাই, যারা সৃষ্টিশীল মানুষ যারা আছেন, তারা যেন অনেক বেশি করে কাজ করে যান, কারণ কাজটা রয়ে যাবে, ডেফিনেটলি কাজটা অনেক অনেক দিন থেকে যাবে। বাপ্পাদা এবং তানিয়া দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লাগলো। অনেকদিন পরে বসলাম। আমরা আমাদের মানে ব্যক্তিগত জীবন নিয়ে আসলে এত কথা কিন্তু আমরা দুজনেই মনে হয়, হ্যাঁ, একটু কনসিয়াসলি মনে হয় আমরা একটু দূরে থাকি এই ব্যাপারটা থেকে, যে না থাকার কারণ নাই, কারণ এখন যে অবস্থা, আর আমার কাছে মনে হয় যে আমাদের যারা বন্ধু তারা কিন্তু আমাদের সাথে মিশলেই বুঝবে, আমাদের এক্সপ্রেস করার কিছু নেই, আমাদের সাথে মিশলেই বুঝবে যে আমরা আসলে কেমন আছি বা আমরা কি করছি। তো আমার কাছে মনে হয় যে এটা স্পেশাল করে বলার কিছু নেই। তো আমাদের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হ্যাঁ অন স্ক্রিন বলিনি, সেটা আমাদের বিয়ে কিন্তু বেলি ফুল দিয়ে। হ্যাঁ, এবং খুবই অনাড়ম্বর একটি আয়োজন, খুবই ছোট্ট করে একটা কি বলবো, একটা আয়োজন, একটা অনুষ্ঠানও না, এটাকে আয়োজন, সোনার একটা টুকরো ওর পড়ে নাই।
তো আমাদের বেলি ফুলের বিয়ে দিয়ে আমাদের যাত্রা শুরু এবং বেলি ফুল দিয়ে বিয়ে একদম করেছেন। শূন্য থেকে আমাদের যাত্রা শুরু। সেখান থেকে এখন আমার আসলে আমি যখন আমার বাসায় ঢুকি আমার কাছে মনে হয় যে দিস ইজ ইট, এটার জন্যই আসলে আমি বেঁচে থাকি। আমার এই বাসাটা, আমার এই সংসারটা, এটাই আমার কাছে সবকিছু। আমি একটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করি। আমি অনেক কাপলদের নিয়ে আড্ডা দিয়েছি, অনেক, মানে আমার এন্টায়ার লাইফ 17 বছরের ক্যারিয়ার, দাদা জানে রেডিওতে আমি অনেকদিন কাজ করছি, ইনফ্যাক্ট এখনও করছি। বাট আজকের এই আড্ডাটা দেওয়ার পরে না আমি একটা অনেক মানে নিজে থেকে একটা পিস অনুভব করছি নিজের মধ্যে। আমার কাছে মনে হলো যে আমি আড্ডা দেইনি, আমি একটা অসাধারণ সময় কাটালাম। বাহ, আমি thank you. অন্তর থেকে দোয়া করি আপনাদের জন্য, আপনারা অনেক Thank you ভালো very থাকেন। much. অনেক you. ভালো Thank you. জি দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য আরজি কিবরিয়া শো। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আরজি কিবরিয়া ফেসবুক পেজে এবং নেক্সাস টেলিভিশনের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।